আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 8। এর আগে 3টা লেকচার আমরা কমপ্লিট করেছি। তো আগে লেকচারগুলোতে লেকচার 3 তেও আমরা ডিসকাস করেছিলাম সমতল দর্পণের বৈশিষ্ট্য নিয়ে। তো এখন শুরু করতে যাচ্ছি সমতল দর্পণের আরেকটা বৈশিষ্ট্য, এবং সেটা কি যে আপতিত রশ্মি অপরিবর্তিত থাকলে সমতল দর্পণকে থিটা কোণে ঘোরানো হলে এই প্রতিফলিত রশ্মি টু থিটা কোণে ঘুরে যায়। তো এটা আমাদের বইয়ে এখন ইনক্লুড তেমনটা নাই, তবে ইদানিংকার সিকিউ হিসাবে আমরা দেখছি পরীক্ষায় দিয়ে দিচ্ছে। তাই চলো আমরা এটা নিয়ে একটু ডিসকাস করতে চাই। তো এটাও একটা উপপাদ্যর মতোই বা প্রতিপাদন। তো মনে করি এই দেখো, এটি একটি সমতল দর্পণ। এই যে এটা হচ্ছে দর্পণ, ভালো করে বুঝবা। তাহলে এটি একটি দর্পণ যার নাম M1 এবং M2। তাহলে M1 M2 একটি সমতল দর্পণ। এই দর্পণটা এই বিন্দুকে কেন্দ্র করে এরকম ঘুরতে পারে। যেমন এখানে যদি একটা রেখা হয়, দেখো আমার এই আঙ্গুল এটা ধরছি, তো এই আঙ্গুলকে কেন্দ্র করে ঘুরছে, তার মানে এই বিন্দুটা স্থির, তাই না? ঘুরছে। তো ওরকম একটা দর্পণ যে কিনা এই বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে পারে। আচ্ছা, এদিকে দিক ঘুরতে পারে। তো এখানে এই আবার ও বিন্দুতেই চলে একটা অভিলম্ব আঁকি। এই ও বিন্দুতে একটা অভিলম্ব দিলাম, তাহলে অভিলম্বটার নাম দিলাম এন। এখন এটা যদি আমাদের এই যে আপতন কোণ হয়, তাহলে এই দিক দিয়ে আলো পড়ছে এবার, তাহলে এটার নাম এ ও আপতিত রশ্মি। আর আমরা জানি এই আপতন কোণ যা হয়েছে এরই সমান করে একটা যদি কোণ আঁকাই, এই যে একটা যদি আমরা কোণ আঁকাই, তাহলে যে কোণটা পাবো তার নাম কি? এটার নাম হচ্ছে প্রতিফলিত রশ্মি, আর এই কোণটার নাম প্রতিফলন কোণ। আর আপতন কোণ যদি আই হয় আর এটা আর হয়, আমরা জানি আই সমান আই। আই সমান আই কেন? আপতন কোণের মান যা হবে প্রতিফলন কোণের মান তাই হবে। এটুকু আমরা সবাই বুঝতে পারছি। এখন আমরা যদি আপতিত রশ্মি সেম রাখি, ওইটাই থাকুক, কি করলে? এই দর্পণটাকে ঘুরিয়ে দিলে। তাহলে দর্পণটাকে যদি কেউ এইভাবে ঘুরিয়ে দিয়েছে, তাহলে এটা হচ্ছে আয়না। এখন আয়নাটা এইভাবে চলে এসছে, তাহলে দর্পণটাকে ঘোরানো হয়েছে, দেখো। এটা যদি আমরা এভাবে ঘোরাই দিই, তাহলে এটা আমরা বলতে পারছি, এটার নাম দিলাম M3, এটার নাম দিলাম M4। তাহলে আমাদের এভাবেই ল্যাঙ্গুয়েজটা, যে দর্পণটাকে এই যে ঘুরিয়েছি, কি কোণে ঘোরানো হয়েছে? থিটা কোণে। আচ্ছা, দর্পণ যদি থিটা কোণে ঘোরানো হয়, তাহলে অভিলম্ব তো থিটা কোণে ঘুরে যাবে। আর এটা মনে করলাম এখন আমাদের অভিলম্ব। তাহলে অভিলম্ব এই যে এটা এন প্রাইম আমাদের এখন অভিলম্ব। তাহলে এগুলো সব যদি আমি মুছে দিই, এখন দর্পণ যদি এই আগে ছিল যখন M1 M2 অবস্থানে, তখন অভিলম্ব ছিল এই যে এন ও এন। এখন যখন দর্পণ M3 M4 অবস্থানে, তখন অভিলম্ব কোনটা? এই যে অভিলম্ব, এটা নাম কি বলতো? এটা। তাহলে এইটুকু কোণের মান কত? এইটুকু অভিলম্ব ঘুরে গেছে, মানে এইটুকু কোণ কিন্তু থিটা থিটা কোণে ঘুরে গেছে। এখন যদি থিটা কোণে ঘুরে যায়, এবং আমরা জানি এটা আপতিত রশ্মি এটাই আছে, তাহলে এই দর্পণ ঘুরে যাওয়ার কারণে নতুন প্রতিফলিত রশ্মিটা কি হবে? তোমরা জানো, এই যে আপতন কোণের সমান করে একটা কোণ তোমাকে আঁকতে হবে। এই যে এইটুকু তো আপতন কোণ, মানে আই যোগ থিটা, এটা আপতন কোণ। তাহলে এই জায়গায় চলে যাবে প্রতিফলিত রশ্মি, নাম দিলাম বি প্রাইম, তাই না? তাহলে বলো, প্রতিফলিত রশ্মি আগে ছিল কোথায়? এই ওবি তে, মানে ওবি ছিল আগে প্রতিফলিত রশ্মি। আর এখনকার প্রতিফলিত রশ্মির নাম কি? এই ওবি প্রাইম। তাহলে প্রতিফলিত রশ্মি কতটুকু ঘুরে গেছে? এই যে প্রতিফলিত রশ্মি এইটুকু পরিমাণ ঘুরে গেছে, কারণ আগের প্রতিফলিত রশ্মি এই জায়গায় আর এখনকার প্রতিফলিত রশ্মি এই জায়গায়। তাহলে আমাদের বের করতে হবে এই যে কোণ বি ও বি প্রাইম, এটার মান বের করতে হবে। ওকে, এখন যদি এই জিনিসটা আবার মনোযোগ দাও, যে আগে ছিল M1 M2 অবস্থানে আমাদের একটি সমতল দর্পণ, এবং তখন আমাদের অভিলম্ব ছিল ON, এবং তখন আমাদের আপতিত রশ্মি AO আর প্রতিফলিত রশ্মি OB। তখন এই আপতন কোণ ছিল এইটুকু, শুধু এই দেখো এইটুকু I, আর তখন প্রতিফলন কোণ ছিল কোণ BON সমান I। এখন যখন দর্পণ ঘুরে গেছে থিটা কোণে, M3 M4 অবস্থানে এসেছে, তখন
আপতন কোণ কত, তখন আপতন কোণ আমরা বলছি এই যে কোণ এই জায়গায় যখন আপতন কোণ হয়ে গেছে এ ও এন প্রাইম, আর এ ও এন প্রাইম মানেই হচ্ছে কোণ আই যোগ কোণ থিটা। আর প্রতিফলন কোণ কত, এই দেখো বি প্রাইম ও এন প্রাইম, আর বি প্রাইম ও এন প্রাইমের মানও হচ্ছে থিটা প্লাস আই, কারণ আমরা জানি আপতন কোণ প্রতিফলন কোণ সমান। তাহলে আমাদের এই জায়গায় আমরা লিখতে পারি যে দেখো কোশ্চেনটার এইভাবে উত্তর করছো যে এখানে যখন প্রথম ক্ষেত্রে আপতন কোণ M1 M2 দর্পণের ক্ষেত্রে যখন দর্পণ M1 M2 অবস্থানে আসে তখন অভিলম্ব ও এন এবং আপতন কোণ এ ও এন সমান প্রতিফলন কোণ বি ও এন সমান আই, রাইট? আই, এটুকু আমরা বুঝতে পারছি। এখন ল্যাঙ্গুয়েজটাতে লিখতে পারছো কি, এর উপরে কি লিখতে হবে, আবার বলছি দেখো উপরে লিখতে হবে যে যখন আমাদের দর্পণ M1 M2 অবস্থানে আসে তখন অভিলম্ব ও এন, আপতিত রশ্মি এ ও এবং প্রতিফলিত রশ্মি ও বি, তাহলে আমরা পাই কোণ এ ও এন সমান কোণ বি ও এন সমান আই। ওকে, এইবার ল্যাঙ্গুয়েজ আবার লিখছো যে দর্পণটিকে ও বিন্দুতে ঘুরিয়ে কি করা হলো, M3 M4 অবস্থানে আনা হলো থিটা কোণে ঘুরিয়ে, তাহলে অভিলম্বও ঘুরে গেল কোণ এন ও এন প্রাইম, ও এন প্রাইম হবে অভিলম্ব থিটা কোণে ঘুরে গেছে। তাহলে এই ক্ষেত্রে আপতন কোণ এ ও এন প্রাইম, এটাই তো আপতন কোণ এ ও এন প্রাইম সমান সমান কোণ এ ও এন প্লাস কোণ এ ও এন প্লাস কোণ এন ও এন প্রাইম সমান আই প্লাস থিটা, তাই না? আই প্লাস থিটা, এটা হচ্ছে আমাদের কি নতুন আপতন কোণ। আর নতুন প্রতিফলন কোণ কত আমরা জানি, নতুন প্রতিফলন কোণ বি, এই দেখো নতুন প্রতিফলন কোণ বি প্রাইম ও এন প্রাইম, যে বি প্রাইম ও এন প্রাইম সমান সমানও দেখো এটার মানও কিন্তু আমরা বলতে পারছি যে আই প্লাস থিটা। তাহলে আমরা বলতে পারি না কোণ এ ও এই দেখো বি প্রাইম, কোণ এ ও বি প্রাইম এই টোটাল কোণটা সমান কত, এই টোটাল কোণটা মানেই তো বুঝতে পারছো আপতন কোণ এ ও এন প্রাইম মানে নতুন আপতন কোণ প্লাস নতুন প্রতিফলন কোণ সমান 2 মানে আই প্লাস থিটা প্লাস আই প্লাস থিটা সমান 2i প্লাস 2 থিটা, এরকম আসলো। এখন যে 2i প্লাস 2 থিটা আসলো নতুন মানে টোটাল কোণ এ ও বি প্রাইম, দেখো এই টোটাল এ ও বি প্রাইম এই টোটাল কোণ থেকে তুমি যদি এ ও বি কে বাদ দিয়ে দাও তাহলে কিন্তু বি ও বি প্রাইম পেয়ে যাবে। তাহলে অতএব কোণ বি ও বি প্রাইম সমান সমান কোণ এ ও বি প্রাইম এই টোটাল কোণ থেকে বাদ দিচ্ছি কোণ এ ও বি, কোণ এ ও বি সমান এ ও বি মানে 2i যোগ 2 থিটা মাইনাস এই দেখো কোণ এ ও বি সমান কি ছিল, এই দেখো কোণ এ ও বি সমান i মানে 2i, রাইট? কারণ কোণ এ ও এন এইটুকু, কোণ বি ও এন আই, তার মানে আমরা বলতে পারছি এই জায়গায় লিখে নেওয়া উচিত ছিল কোণ এ ও বি সমান 2i, অতএব এটা সমান 2i, আর কাটাকাটি করলে 2 থিটা। তাহলে আমরা পেয়ে গেলাম কোণ বি ও বি প্রাইম, অর্থাৎ প্রতিফলিত রশ্মি তো এইটুকুই ঘুরেছে। তাহলে আমরা এখন লাস্টে ল্যাঙ্গুয়েজ আকারে লিখে দিতে পারছি যে প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরে যায়। তাহলে আমরা সমতল দর্পণের বৈশিষ্ট্য শিখে ফেলেছি। মোট কয়টা শিখলাম? তিনটা। প্রথম বৈশিষ্ট্য ছিল যে সমতল দর্পণে লক্ষ্যবস্তু যতটা সামনে থাকে প্রতিবিম্ব ঠিক ততটা পিছনে গঠিত হয়। দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল সমতল দর্পণে কোনো বস্তুর পূর্ণাঙ্গ বিম্বর দেখতে হলে মানে আয়নার উচ্চতা হতে হবে বস্তুর উচ্চতার অর্ধেক। এরপরে আমরা শিখেছি এই 3 নম্বর বৈশিষ্ট্যে কি শিখলাম বলতো, যে সমতল দর্পণে আপতিত রশ্মি অপরিবর্তিত থাকলে দর্পণকে যদি থিটা কোণে ঘোরানো হয় তাহলে প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরে যায়। তাহলে আমরা এরপরে আবার সমতল দর্পণে আরো কিছু কথা বলতে চাই। সমতল দর্পণের আমরা বৈশিষ্ট্যগুলো বেশ কয়েকটা বৈশিষ্ট্য তিনটা বৈশিষ্ট্য আমরা প্রতিপাদন করেছি। শুধু আমরা মুখে বৈশিষ্ট্য বলে দেয়নি,
আমরা দেখিয়ে দিয়েছি যে কিভাবে বৈশিষ্ট্যগুলো প্রমাণ করতে হয়। এখন সমতল দর্পণ একটা স্পেশাল ব্যবহার কিন্তু সরল পেরিস্কোপ যন্ত্রে সমতল দর্পণ ব্যবহৃত হয়। তো এখানে মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো, হ্যাঁ, আর তোমার সামনে আছে একটা দৈত্যাকার বন্ধু তোমার, মানে সে অনেক বড় লম্বা, এবং এখানে তোমার অনেক প্লেয়াররা খেলা করতেছে, এই জায়গায় গ্রাউন্ডে খেলা হচ্ছে। এখন তুমি কি করলে, এই গ্রাউন্ডে যে খেলাগুলো হচ্ছে, এই জায়গায় মনে করো খেলা হচ্ছে, তুমি তোমার বন্ধুর পিছনে দাঁড়িয়ে আছো, তুমি মোটেও খেলা দেখতে পারবা না, বরং খেলা বাদে তোমাকে তোমার বন্ধুকেই দেখতে হবে, কারণ ওরকম একটা লম্বা মানুষ তোমার সামনে দাঁড়িয়ে থাকলে তুমি কিভাবে খেলা দেখবা না। এর জন্য আমরা এক কাজ করতে পারি, যে এই সমস্যা দূরীকরণের জন্য এই জায়গায় তুমি আসো, তো তুমি দেখতে পাচ্ছ না, তাই এইগুলোতে কি করা হয়, এই খেলার এখান থেকে একটা নল, এই নলটা এত বড় না, ছোট, এখানে এত দূর না, তো এইভাবে নল এখানে নেওয়া হয়। নলটা নিয়ে এসে কি কাজ করা হয় দেখো, এরকম একটি কাঁচ নল, এবং কাঁচ নলের এই জায়গায় আছে 45 ডিগ্রি কোণে, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে একটি সমতল দর্পণ এই দিকে পাড়া লাগানো, আবার এখানে আছে একটি সমতল দর্পণ এদিকে পাড়া লাগানো। তাহলে সুবিধাটা কি, এই যে খেলোয়াড় বা বস্তু থেকে যারা খেলতেছে সেখান থেকে কি আসছে, আলোক রশ্মি আসছে, এই দেখো আলোক রশ্মি আসছে লম্বা ভাবে, এসে যখন এই আয়নার উপরে আপতিত হলো, তাহলে এখানে অভিলম্ব কত, এই যে অভিলম্ব হবে এটা ON, এই আয়নার সাথে লম্ব এটা, এই দাগটা হবে লম্ব ON। এখন এই কোণের সমান করে এই কোণ সমান করলে একটা প্রতিফলিত রশ্মি এই দেখো আসছে, তাহলে এখানে আবার এই অভিলম্ব কত হবে, এই জায়গায় অভিলম্ব হবে, তাই না? তাহলে এই কোণের সমান করে এই কোণের সমান করে, আর এই যে আলো তোমার চোখে চলে আসলো, অর্থাৎ খেলোয়াড়ের আলোক রশ্মি তোমার চোখে আসলো। তাহলে সরল এই যন্ত্রটার নামই আসলে সরল পেরিস্কোপ যন্ত্র। তাহলে এই যন্ত্রে কি এমন আছে, এই যন্ত্রে একটি কাঁচনল আছে, এবং এই কাঁচনলের দুই জায়গায় দুটি মানে 45 ডিগ্রি কোণে রাখা হয় দুটি সমতল দর্পণ, ফলে আলোক রশ্মি প্রতিফলিত হয়ে দর্শকের চোখে এসে পৌঁছায়। এইভাবে আসলে একটি সরল পেরিস্কোপ সমতল দর্পণ ব্যবহার করে ইউজ করা হয়। এখন এই যদি কেউ কোশ্চেন দেয়, দেখো তো একটি সরল পেরিস্কোপ যন্ত্রে যে সমতল দর্পণ দুটি ব্যবহার করা হয়, ওই সমতল দর্পণ দুটি একে অপরের সাথে কিভাবে থাকে। এবার কিন্তু দর্পণ দুটি কিভাবে থাকে বলো, দর্পণ দুটি দর্পণের সাথেই কিভাবে থাকে, একটা দর্পণ এভাবে আছে আর একটা দর্পণও তো এইভাবে না, এই দর্পণ দুটি কিন্তু পরস্পরের সাথে সমান্তরালে থাকে। দর্পণ কি সাথে থাকে, দর্পণ নিজেদের সাথে সমান্তরালে থাকে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা সমতল দর্পণে সরল পেরিস্কোপ শিখলাম। এবার আমরা সমতল দর্পণের বৈশিষ্ট্যগুলো জানি। দেখো একটি সমতল দর্পণের বৈশিষ্ট্য আমরা কয়েকটা তো জানি, না পড়লেও বলতে পারি কি, যে সমতল দর্পণে লক্ষ্যবস্তু দর্পণের সামনে যতটা থাকে প্রতিবিম্ব ততটা পিছনে হয় একটা। 2 নম্বর হচ্ছে সমতল দর্পণে বস্তুর আকার লক্ষ্যবস্তুর আকার সমান থাকে, লক্ষ্যবস্তুর আকার এবং বিম্বের আকার সমান থাকে। সমতল দর্পণে আরো কি শিখলাম, যে বিম্বের পূর্ণ উচ্চতা দেখতে হলে কি করতে হবে, আয়নার দৈর্ঘ্য হতে হবে লক্ষ্যবস্তুর উচ্চতার অর্ধেক। তারপরে আমরা আরেকটা জানি, সমতল দর্পণে আপতিত রশ্মি অপরিবর্তিত থাকলে দর্পণকে যদি থিটা কোণে ঘোরানো হয় তাহলে প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরে যায়। এগুলো আমরা বৈশিষ্ট্য হিসাবে লিখে দিতে পারি। আমরা এটাও জানি সমতল দর্পণে সর্বদা অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, এটা একটা বৈশিষ্ট্য। সমতল দর্পণে সর্বদা কি করে, সোজা বিম্ব গঠন করে, উল্টা না, যে মাথা যেদিকে ছিল ওই ছবিতেও মাথা সেদিকেই থাকে এমন তো না। তুমি তোমার আয়নার সামনে দাঁড়িয়েছো, তোমার আয়নার ভিতরে তোমার চিত্র দেখছো, মাথা নিচে পা উপরে, তা তো না, তার মানে সোজা বিম্ব গঠিত হয় সমতল দর্পণে। আবার সমতল দর্পণে দেখো আয়নার সামনে দাঁড়াবা, তোমার ডান হাত মনে হবে বাম হাত, বাম হাত মনে হবে ডান হাত, মানে পার্শ্ব পরিবর্তন ঘটে। তাহলে সমতল দর্পণে পার্শ্ব পরিবর্তন ঘটে। এইগুলো হচ্ছে সমতল দর্পণের বৈশিষ্ট্য। এখন যদি বলা হয় ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য কি, আসলে ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য, কাঁচগুলো পাতলা হবে, এটা আলো অনেক বেশি প্রতিফলিত হবে। ওকে, আলোর মানে কাঁচের ভিতর অনেক সময় পানির বুদবুদ থাকে না, বা বায়ুর বুদবুদ থাকে, এই কাঁচে বুদবুদ থাকবে না, যথেষ্ট মসৃণ হবে। এইগুলো হচ্ছে ভালো সমতল দর্পণের বৈশিষ্ট্য। আমি তোমাদের প্রশ্নের হিন্টস শীট আকারে দিব, এবং ওই শীটের আলোকে তোমরা নোট করবা। এবং শুধু শীটই দিব না, শীটের যে অ্যান্সার গুলো, এই অধ্যায়ের সমস্ত অ্যান্সারও আমি একটা শীট আকারে দিব, সেই প্রশ্ন দেখে দেখে অ্যান্সার গুলো
কমপ্লিট করবা। ওকে, এখন সমতল দর্পণের পার্শ্ব পরিবর্তন বলে একটা কথা বললাম, তাই না? এটা যদি একটি সমতল দর্পণ হয়ে থাকে, এই সমতল দর্পণে যদি কেউ এইদিকে একটা ক অক্ষর লেখে, দেখবা ওইদিকে এই অক্ষরটা এইভাবে হয়ে গেছে, সরি এইভাবে হয়ে গেছে, যে ক অক্ষরটা হয়ে গেছে এইভাবে, মানে উল্টা হয়ে গেছে, তাই না? যদি কেউ দেখো একটি সমতল দর্পণে এই দিকে লিখেছে এফ আর ওদিকে সে এফটা পাবে এভাবে, না? তার মানে পাশ পরিবর্তন ঘটে গেছে। সমতল দর্পণে এটা বলা হয় পাশ পরিবর্তন। তাই বলে সমতল দর্পণে এরকম একটা অক্ষর নাম ও, তাহলে ওর ওদিকে কেমন দেখা যায়? এরকমই দেখা যায়, তাই না? সমতল দর্পণে অক্ষর এক্স ওই আয়নার ও পাশেও দেখা যায় এক্স এর মতোই। তাহলে তোমার কি মনে হচ্ছে এই ও, তারপরে এক্স, তারপরে এই যে এম, হ্যাঁ, এই অক্ষরগুলোর পার্শ্ব পরিবর্তন কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে। কিন্তু এই বস্তুগুলোর, এই অক্ষরগুলোর, এগুলোর পার্শ্ব পরিবর্তন আমরা বুঝতে পারছি না। তাই একটি সমতল দর্পণে যে সকল বস্তুর পার্শ্ব পরিবর্তন বোঝা যায় না তাদেরকে বলা হয় প্রতিসম বস্তু। তাই আরেকটা সংজ্ঞা তোমরা শিখলে যে সমতল দর্পণে বৈশিষ্ট্য ছিল সমতল দর্পণে পার্শ্ব পরিবর্তন ঘটে, এবং সমতল দর্পণের আলোকে আরেকটা জিনিস শিখে ফেললাম সাইড হিসাবে, পার্শ্ব পরিবর্তনের ফলে আসে প্রতিসাম্যতা। প্রতিসম বস্তু কাকে বলে? কি বলবা? যে সকল বস্তুর সমতল দর্পণে পার্শ্ব পরিবর্তন বোঝা যায় না তাদেরকে বলা হয় প্রতিসম বস্তু। যেমন ও একটা প্রতিসম অক্ষর, তাহলে এক্স প্রতিসম অক্ষর, এগুলো বস্তু বলা যাবে, বস্তু বলা ঠিক না, অক্ষর বললে ভালো হবে। তাহলে এরা হচ্ছে প্রতিসম অক্ষর। ঠিক আছে, আমরা এই সমতল দর্পণের সম্পর্কে সবকিছু শিখেছি, যে সমতল দর্পণে কিভাবে বিম্ব গঠন করতে হয়, সমতল দর্পণে বিস্তৃত বস্তুর বিম্ব গঠন, সমতল দর্পণে বিন্দু লক্ষ্য বস্তুর বিম্ব গঠন, সমতল দর্পণের বৈশিষ্ট্যগুলোর তিনটা প্রতিপাদন, সরল পেরিস্কোপ যন্ত্র, আমরা সমতল দর্পণ সম্পর্কে জানলাম, এর মাধ্যমে প্রতিসম বস্তু কি, এরপরে আমরা সমতল দর্পণের ব্যবহারটাও তোমরা শীট থেকে রিডিং পড়ে ফেলবা, যে আয়নার কাজে ব্যবহৃত হয়, দাড়ি কামাতে ব্যবহৃত হয়, এগুলো আসলে তোমরা দেখাতে মানে পড়তে পারবা। তাহলে আমরা শেষ করলাম লেকচার 4 এর মাধ্যমে যে সমতল দর্পণ সম্পর্কে ডিটেলস। আমরা লেকচার 5 এ আমরা গোলীয় দর্পণ নিয়ে আলোচনা শুরু করব। দেখা হবে পরের ক্লাসে।